শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ড, পর্ব ১৩। কলিকাতার ঘাটে জাহাজ ভিড়িল। দেখিলাম জেটির উপর বঙ্কু দাঁড়াইয়া আছে। সে সিঁড়ি দিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, মা রাস্তার উপর গাড়িতে অপেক্ষা করছেন, আপনি নেমে যান, আমি জিনিসপত্র নিয়ে পরে যাচ্ছি। বাহিরে আসিতেই আর একটা লোক গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। বলিলাম, রতন যে, ভালো তো? রতন একগাল হাসিয়া কহিল, আপনার আশীর্বাদে, আসুন বলিয়া পথ দেখাইয়া গাড়ির কাছে আনিয়া দরজা খুলিয়া দিল। রাজলক্ষ্মী কহিল, এসো রতন, তোরা বাবা আর একটা গাড়ি করে পিছনে আসিস, 2টো বাজে, এখনও ওর নাওয়া খাওয়া হয়নি, আমরা বাসায় চললুম, গারোয়ানকে যেতে বলে দে। আমি উঠিয়া বসিলাম। রতন যে আজ্ঞে বলিয়া গাড়ির দরজা বন্ধ করিয়া দিয়া গারোয়ানকে হাঁকিতে ইঙ্গিত করিয়া দিল। রাজলক্ষ্মী হেঁট হইয়া পদধূলি লইয়া কহিল, জাহাজে কষ্ট হয়নি তো? না। বড্ড অসুখ করেছিল নাকি? অসুখ করেছিল বটে, বড্ড নয়, কিন্তু তোমাকে তো ভালো দেখাচ্ছে না। বাড়ি থেকে কবে এলে? পরশু। অভয়ার কাছে আসবার খবর পেয়েই আমরা বেরিয়ে পড়ি, সেই আসতেই তো হতো, 2 দিন আগেই এলুম। এখানে তোমার কত কাজ আছে জানো? কহিলাম, কাজের কথা পরে শুনবো, কিন্তু তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছিল? রাজলক্ষ্মী হাসিল। এই হাসি যে কতদিন দেখি নাই, তাহা এই হাসিটি দেখিয়াই শুধু আজ মনে পড়িল। এবং সঙ্গে সঙ্গে কত বড় যে একটা অদম্য স্পৃহা নিঃশব্দে দমন করিয়া ফেলিলাম, তাহা অন্তর্যামী ছাড়া আর কেহ জানিল না। কিন্তু দীর্ঘশ্বাসটা তাহাকে লুকাইতে পারিলাম না। সে বিস্মিতের মতো ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, কী রকম দেখাচ্ছে আমাকে, রোগা? সহসা এই প্রশ্নের উত্তর দিতে পারিলাম না। রোগা? হ্যাঁ, রোগা একটু বটেই, কিন্তু সে কিছুই নয়। মনে হইল সে যেন কত দেশ দেশান্তর পায়ে হাঁটিয়া তীর্থ পর্যটন করিয়া এইমাত্র ফিরিয়া আসিল। এমনি ক্লান্ত, এমনি পরিশ্রান্ত। নিজের ভার নিজে বহিবার তাহার আর শক্তিও নাই, প্রবৃত্তিও নাই। এখন কেবল নিশ্চিন্ত নির্ভয়ে চোখ বুজিয়া ঘুমাইবার একটু জায়গা অন্বেষণ করিতেছে। আমাকে নিরুত্তর দেখিয়া কহিল, কই বললে না যে? কহিলাম, নাই শুনলে। রাজলক্ষ্মী ছেলে মানুষের মতো মাথায় একটা ঝাঁকানি দিয়া কহিল, না বলো, লোকে যে বলে আমি একেবারে বিশ্রী দেখতে হয়ে গেছি, সত্যি? আমি গম্ভীর হইয়া কহিলাম, সত্যি। রাজলক্ষ্মী হাসিয়া ফেলিয়া বলিল, তুমি মানুষকে এমনি অপ্রতিভ করে দাও যে, আচ্ছা বেশ তো, ভালোই তো, স্ত্রী নিয়ে আমার কী বা হবে? তোমার সঙ্গে আমার সুস্ত্রী বিস্ত্রী দেখা দেখি তো সম্পর্ক নয় যে সেজন্য আমাকে ভেবে মরতে হবে। আমি বলিলাম, সে ঠিক, ভেবে মরবার কিছুমাত্র হেতু নেই, কারণ একে তো লোকে ও কথা বলে না, তাছাড়া বললেও তুমি বিশ্বাস করো না, মনে মনে জানো যে। রাজলক্ষ্মী রাগ করিয়া বলিয়া উঠিল, তুমি অন্তর্যামী কি না, তাই সকলের মনের কথা জেনে নিয়েছ। আমি কখনো ও কথা ভাবিনি। তুমি নিজেই সত্যি করে বলো তো, সেই শিকার করতে গিয়ে আমাকে যেমন দেখেছিলে তেমনি কি এখনও দেখতে আছি নাকি? তার চেয়ে কত কুৎসিত হয়ে গেছি। আমি কহিলাম, না, বরঞ্চ তার চেয়ে ভালো দেখতে হয়েছ। রাজলক্ষ্মী চক্ষের নিমেষে জানালার বাহিরে মুখ ফিরাইয়া বোধ করি তাহার হাসি মুখখানি আমার মুগ্ধ দৃষ্টি হইতে সরাইয়া লইল এবং কোনো উত্তর না দিয়া চুপ করিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে পরিহাসের সমস্ত চিহ্ন মুখের উপর হইতে অপসৃত করিয়া ফিরিয়া চাহিল। জিজ্ঞাসা করিল, তোমার কি জ্বর হয়েছিল? ও দেশের আবহাওয়া কি সহ্য হচ্ছে না? কহিলাম, না হলে তো উপায় নেই, যেমন করে হোক সহ্য করিয়ে নিতেই হবে। আমি মনে মনে নিশ্চয়ই জানিতাম রাজলক্ষ্মী এ কথার কী জবাব দিবে, কারণ যে দেশের জল বাতাস আজও আপনার হইয়া উঠে নাই, কোন সুদূর ভবিষ্যতে তাহাকে আত্মীয় করিয়া লইবার আশায় নির্ভর করিয়া সে যে কিছুতেই আমার প্রত্যাবর্তনে সম্মত হইবে না, বরঞ্চ ঘোর আপত্তি তুলিয়া বাধা দিবে, ইহাই আমার মনে ছিল। কিন্তু সেরূপ হইল না। সে ক্ষণকাল মৌন থাকিয়া মৃদুস্বরে কহিল, সে সত্যি, তাছাড়া সেখানে আরও কত তো বাঙালি রয়েছেন,
তাদের যখন সইছে তখন তোমারই বা সইবে না কেন, কি বলো? আমার স্বাস্থ্য সম্বন্ধে তাহার এই প্রকার উদ্বেগহীনতা আমাকে আঘাত করিল। তাই শুধু একটা ইঙ্গিতে সাই দিয়াই নীরব হইয়া রহিলাম। একটা কথা আমি প্রায়ই ভাবিতাম, আমার প্লেগের কাহিনীটা কীভাবে রাজলক্ষ্মীর শ্রুতিগোচর করিব। সুদূর প্রবাসে আমার জীবন মৃত্যুর সন্ধিস্থলে যখন দিন কাটিতেছিল, তখনকার সহস্র প্রকার দুঃখের বিবরণ শুনিতে শুনিতে তাহার বুকের ভিতর কি ঝড় উঠিবে, দুই চক্ষু প্লাবিত করিয়া কিরূপ অশ্রুধারা ছুটিবে, তাহা কত রসে কত রঙে ভরিয়া যে দিনের পর দিন কল্পনায় দেখিয়াছি, তাহা বলিতে পারি না। এখন এখন সেইটাই আমাকে সবচেয়ে লজ্জায় বিঁধিল। মনে হইল, ছি ছি, ভাগ্যে কেহ কাহারও মনের খবর পায় না, নইলে। কিন্তু থাকবে সে কথা। মনে মনে বলিলাম, আর যাহাই করি সেই মরণবাচনের গল্প আর তাহার কাছে করিতে যাইব না। বউবাজারে বাসায় আসিয়া পৌঁছিলাম। রাজলক্ষ্মী হাত দিয়া দেখাইয়া কহিল, এই সিঁড়ি, তোমার ঘর তেতলায়, একটু শুয়ে পড়োগে, আমি যাচ্ছি বলিয়া সে নিজে রান্নাঘরের দিকে চলিয়া গেল। ঘরে ঢুকিতে দেখিলাম এ ঘর আমার জন্যই বটে। পাটনার বাড়ি হইতে আমার বইগুলি, আমার গুড়গুড়িটি পর্যন্ত আনিতে পিয়ারি বিস্তৃত হয় নাই। একখানি দামি সূর্যাস্তের ছবি আমার বড় ভালো লাগিত, সেখানে সে নিজের ঘর হইতে খুলিয়া আমার শোবার ঘরে টাঙাইয়া দিয়াছিল। সেই ছবিটি পর্যন্ত সে কলিকাতায় সঙ্গে আনিয়াছে এবং ঠিক তেমনি করিয়া দেওয়ালে ঝুলাইয়া দিয়াছে। আমার লিখিবার সাজ সরঞ্জাম, আমার কাপড়, আমার সেই লাল মখমলের চটি জুতাটি পর্যন্ত ঠিক তেমনি সযত্নে সাজানো রহিয়াছে। একখানি আরাম চৌকি আমি সর্বদা সেখানে ব্যবহার করিতাম, সেটি বোধ করি আনা সম্ভব হয় নাই, তাই নূতন একখানি সেইভাবেই জানালার ধারে পাতা রহিয়াছে। ধীরে ধীরে তাহারই উপরে গিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। মনে হইল যেন ভাটার নদীতে আবার জোয়ারের জলোচ্ছ্বাসের শব্দ মোহানার কাছে শোনা যাইতেছে। স্নানাহার সারিয়া ক্লান্তিবশত দুপুরবেলায় ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুম ভাঙিতে দেখিলাম পশ্চিমের জানালা দিয়া অপরাহ্ন রৌদ্র আমার পায়ের কাছে আসিয়া পড়িয়াছে এবং পিয়ারি এক হাতে ভর দিয়া আমার মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অন্য হাতে আঁচল দিয়া আমার কপালের, কাঁধের এবং বুকের ঘাম মুছিয়া লইতেছে। কহিল, ঘামে বালিশ বিছানা ভিজে গেছে, পশ্চিম খোলা, এ ঘরটা ভারী গরম, কাল দোতলায় আমার পাশের ঘরে তোমার বিছানা করে দেব বলিয়া আমার বুকের একান্ত সন্নিকটে বসিয়া পাখাটা তুলিয়া লইয়া বাতাস করিতে লাগিল। রতন ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, মা, বাবুর চা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আয়, আর বঙ্কু বাড়ি থাকে তো একবার পাঠিয়ে দিস। আবার আমি চোখ বুজিলাম। খানিক পরেই বাহিরে চটি জুতার আওয়াজ পাওয়া গেল। পিয়ারি ডাকিয়া কহিল, কে বঙ্কু, একবার এদিকে আয় দেখি। তাহার পায়ের শব্দে বুঝিলাম সে অতিশয় সংকুচিতভাবে ঘরে প্রবেশ করিল। পিয়ারি তেমনি বাতাস করিতে করিতে বলিল, ওই কাগজ পেন্সিল নিয়ে একটু বস, কি কি আনতে হবে একটা ফর্দ করে দারোয়ান সঙ্গে করে একবার বাজারে যা বাবা, কিচ্ছুই নেই। দেখিলাম এ একটা মস্ত নূতন ব্যাপার। অসুখের কথা আলাদা, কিন্তু সে ছাড়া সে ইতিপূর্বে কোনো দিন আমার বিছানার এত কাছে বসিয়া আমাকে বাতাস পর্যন্ত করে নাই। কিন্তু তা না হয় একদিন সম্ভব বলিয়া ভাবিতে পারি। কিন্তু এই যে বিন্দুমাত্র দ্বিধা করিল না, চাকর বাকর এমনকি বঙ্কুর সম্মুখে অবধি দর্পভরে আপনাকে প্রকাশ করিয়া দিল, ইহার অপরূপ সৌন্দর্য আমাকে অভিভূত করিয়া তুলিল। আমার সেদিনের কথা মনে পড়িল, যেদিন এই বঙ্কুই পাছে কিছু মনে করে বলিয়া পাটনার বাটি হইতে আমাকে বিদায় লইতে হইয়াছিল। তাহার সহিত আজিকার আচরণে কতই না প্রভেদ। জিনিসপত্র ফর্দ করিয়া বঙ্কু প্রস্থান করিল। রতন চা ও তামাক দিয়া নিচে চলিয়া গেল। পিয়ারি কিছুক্ষণ চুপ করিয়া আমার মুখের পানে চাহিয়া থাকিয়া হঠাৎ প্রশ্ন করিল, একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, আচ্ছা, রোহিণীবাবু আর অভয়ের মধ্যে কে বেশি ভালোবাসে বলতে পারো? হাসিয়া বলিলাম, যে তোমাকে পেয়ে বসেছে সেই অভয়াই নিশ্চয়ই বেশি ভালোবাসে। রাজলক্ষ্মীও হাসিল, কহিল,
সে আমাকে পেয়ে বসেছে। তুমি কি করে জানলে? বলিলাম, যেমন করেই জানি। সত্যি কি না বলো তো? রাজলক্ষ্মী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিল, তা সে যাই হোক, বেশি ভালোবাসেন কিন্তু রোহিণীবাবু। বাস্তবিক এত ভালোবেসেছিলেন বলেই সংসারে এত বড় দুঃখ তিনি মাথা পেতে নিলেন, নইলে এ তো তাঁর অবশ্য কর্তব্য ছিল না। অথচ সে তুলনায় কতটুকু স্বার্থত্যাগ অভয়াকে করতে হয়েছে বলো দেখি। তাহার প্রশ্ন শুনিয়া সত্যই আশ্চর্য হইয়া গেলাম। কহিলাম, বরঞ্চ আমি তো দেখি ঠিক বিপরীত, এবং সেই হিসাবে যা কিছুই ইহার কঠিন দুঃখ, যা কিছু ত্যাগ সে অভয়াকে করতে হয়েছে। রোহিণীবাবু যাই কেন করুন না, সমাজের চক্ষে তিনি পুরুষ মানুষ, এ অভ্রান্ত সত্যটা ভুলে যাচ্ছ কেন? রাজলক্ষ্মী মাথা নাড়িয়া কহিল, আমি কিছুই ভুলিনি। পুরুষ মানুষ বলতে তুমি যে সুযোগ এবং সুবিধের ইঙ্গিত করছো, সে ক্ষুদ্র এবং ইতর পুরুষের জন্যে, রোহিণীবাবুর মতো মানুষের জন্য নয়। শখ ফুরালে কিংবা হালে পানি না পেলে ফেলে পালাতে পারে, আবার ঘরে ফিরে মান্যগণ্য ভদ্র জীবনযাত্রা নির্বাহ করতে পারে, এই তো বলছো? পারে বটে, কিন্তু সবাই পারে? তুমি পারো? যে পারে না তার ভারের ওজনটা একবার ভেবে দেখো দেখি। তার নিন্দিত জীবন ঘরের কোণে নিরালায় কাটাবার জো নেই, তাকে সংসারের মাঝখানে দ্বন্দ্বযুদ্ধে নেমে আসতে হবে। অবিচার ও অপযশের বোঝা একাকী নিঃশব্দে বইতে হবে। তার একান্ত স্নেহের পাত্রী, তার ভাবী সন্তানের জননীকে বিরুদ্ধ সমাজের সমস্ত অমর্যাদা ও অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। সে কি সোজা দুঃখ তুমি মনে করো? আবার সকলের চেয়ে বড় দুঃখ এই যে সে যে অনায়াসে এই দুঃখের বোঝা নামিয়ে দিয়ে সরে যেতে পারে, তার এই সর্বনেশে বিকট প্রলোভন থেকে অহরাত্র আপনাকে আপনি বাঁচিয়ে চলার গুরুভারও তাকেই বয়ে বেড়াতে হবে। দুঃখের মানদণ্ডে এই আত্মোৎসর্গের সঙ্গে ওজন সমান রাখতে যে প্রেমের দরকার, পুরুষ মানুষে আপনার ভিতর থেকে যদি বার করতে না পারে, তো কোনো মেয়ে মানুষেরই সাধ্য নয় তা পূর্ণ করে দেয়। কথাটা এদিক হইতে কোনো দিন এমন করিয়া ভাবি নাই। রোহিণীর সেই সাদাসিধা চুপচাপ ভাব, তারপরে অভয়া যখন তাহার স্বামীর ঘরে চলিয়া গেল, তখন তাহার সেই শান্ত মুখের উপর অপরিসীম বেদনা নিঃশব্দে বহন করিবার যে ছবি স্বচক্ষে দেখিয়াছিলাম, তাহাই চক্ষের পলকে রেখায় রেখায় আমার মনের মধ্যে ফুটিয়া উঠিল। কিন্তু মুখে বলিলাম, চিঠিতে কিন্তু একা অভয়ার উদ্দেশ্যেই পুষ্পাঞ্জলি পাঠিয়েছিলে। রাজলক্ষ্মী কহিল, তাঁর প্রাপ্য আজও তাঁকে দিই। কেননা আমার বিশ্বাস, যা কিছু পাপ, যা কিছু অপরাধ, সে তার অন্তরের তেজে দগ্ধ হয়ে তাঁকে শুদ্ধ নির্মল করে দিয়েছে। তা নইলে তো আজ তিনি নিতান্ত সাধারণ স্ত্রীলোকের মতোই তুচ্ছ, হীন হয়ে যেতেন। হীন কেন? রাজলক্ষ্মী বলিল, বেশ, স্বামী পরিত্যাগের পাপের কি সীমা আছে নাকি? সে পাপ ধ্বংস করবার মতো আগুন তার মধ্যে না থাকলে তো আজ তিনি... কহিলাম, আগুনের কথা থাক, কিন্তু তার স্বামীটি যে কি পদার্থ সে একবার ভেবে দেখো। রাজলক্ষ্মী বলিল, পুরুষ মানুষ চিরকালই উশৃঙ্খল, চিরকালই কিছু কিছু অত্যাচারী, কিন্তু তাই বলে তো স্ত্রীর সপক্ষে পালিয়ে যাবার যুক্তি খাটতে পারে না। মেয়ে মানুষকে সহ্য করতেই হয়, নইলে তো সংসার চলতে পারে না। কথা শুনিয়া আমার সমস্তই গোলমাল হইয়া গেল। মনে মনে কহিলাম, মেয়ে মানুষের এই সেই সনাতন দাসত্বের সংস্কার। একটু অসহিষ্ণু হইয়া জিজ্ঞাসা করিলাম, এতক্ষণ তাহলে তুমি আগুন আগুন কি বকছিলে? রাজলক্ষ্মী সহাস্য মুখে কহিল, কি বকছিলুম শুনবে? আজই ঘণ্টা দুই পূর্বে পাটনার ঠিকানায় লেখা অভয়ার চিঠি পেয়েছি। আগুনটা কি জানো? সেদিন প্লেগ বলে যখন তার সবে পাতা ঘরকন্নার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলে, তখন যে বস্তুটি নির্ভয়ে নির্বিচারে তোমাকে ভিতরে ডেকে নিয়েছিল, আমি তাকেই বলছি তার আগুন। তখন সুখের খেয়াল আর তাতে ছিল না। কর্তব্য বলে বুঝলে যে তেজ মানুষকে সম্মুখের দিকেই ঠেলে, দ্বিধায় পিছুতে দেয় না, আমি তাকেই এতক্ষণ আগুন আগুন বলে বকে মরছিলুম।
আগুনের আর এক নাম সর্বভূক, জানো না? সে সুখ দুঃখ দুইই টেনে নেয়, তার বাছ বিচার নেই। তিনি তিনি আর একটা কথা কি লিখেছেন জানো? তিনি রোহিণীবাবুকে সার্থক করে তুলতে চান। কারণ কারণ তাঁর বিশ্বাস নিজের জীবনের সার্থকতার ভিতর দিয়াই শুধু সংসারে অপরের জীবনের সার্থকতা পৌঁছাতে পারে। আর ব্যর্থ হলে শুধু একটা জীবন একাকী ব্যর্থ হয় না, সে আরও অনেকগুলা জীবনকে নানা দিক দিয়ে নিষ্ফল করে দিয়ে তবে যায়। খুব সত্যি না? বলিয়া সে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিল। তারপরে দুজনে অনেকক্ষণ পর্যন্ত মৌন হইয়া রহিলাম। বোধ করি সে কথার অভাবেই এখন আমার মাথার মধ্যে আঙুল দিয়া রুক্ষ চুলগুলা নিরর্থক চিরিয়া চিরিয়া বিপর্যস্ত করিয়া তুলিতে লাগিল। তাহার এ আচরণও একেবারে নূতন। সহসা কহিল, তিনি খুব শিক্ষিতা না? নইলে এত তেজ হয় না। বলিলাম, হ্যাঁ, যথার্থই তিনি শিক্ষিতা রমণী। রাজলক্ষ্মী কহিল, কিন্তু একটা কথা তিনি আমাকে লুকিয়েছেন। তার মা হবার লোভটা কিন্তু চিঠির মধ্যে বরাবর চাপা দিতে গেছেন। বলিলাম, এ লোভ তাঁর আছে নাকি? কই, আমি তো শুনিনি। রাজলক্ষ্মী বলিয়া উঠিল, বাহ, এ লোভ আবার কোন মেয়ে মানুষের নেই? কিন্তু তাই বলে বুঝি পুরুষ মানুষের কাছে বলে বেড়াতে হবে? তুমি তো বেশ। কহিলাম, তাহলে তোমারও আছে নাকি? যাও, বলিয়া সে অকস্মাৎ লজ্জায় রাঙা হইয়া উঠিল এবং পরক্ষণেই সেই আরক্ত মুখ লুকাইবার জন্য শয্যার উপর ঝুঁকিয়া পড়িল। তখন অস্তন্মুখ সূর্যরশ্মি পশ্চিমের খোলা জানালা দিয়া ভিতরে প্রবেশ করিয়াছিল। সেই আরক্ত আভা তাহার মেঘের মতো কালো চুলের উপর অপরূপ শোভায় ছড়াইয়া পড়িল এবং কানের হীরার দুল দুটিতে নানা বর্ণের দুটি ঝিকমিক করিয়া খেলা করিয়া ফিরিতে লাগিল। ক্ষণেক পরেই সে আত্মসংবরণ করিয়া সোজা হইয়া বসিয়া কহিল, কেন, আমার কি ছেলে মেয়ে নেই যে লোভ হবে? মেয়েদের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে দিতে এসেছি, একটি দুটি নাতি নাতনি হবে, তাদের নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকবো। আমার অভাব কি বলো তো? চুপ করিয়া রহিলাম। এ কথা লইয়া উত্তর প্রত্যুত্তর করিতে প্রবৃত্তি হইল না। রাত্রে রাজলক্ষ্মী কহিল, বঙ্কুর বিয়ে তো এখনও 10-12 দিন দেরি আছে, চলো কাশীতে তোমাকে আমার গুরুদেবকে দেখিয়ে নিয়ে আসি। হাসিয়া বলিলাম, আমি কি একটা দেখবার জিনিস? রাজলক্ষ্মী কহিল, সে বিচারের ভার যারা দেখে তাদের, তোমার নয়। কহিলাম, তাও যদি হয়, কিন্তু এতে আমারই বা লাভ কি, আর তোমার গুরুদেবেরই বা লাভ কি? রাজলক্ষ্মী গম্ভীর হইয়া বলিল, লাভ তোমাদের নয়, লাভ আমার। না হয় শুধু আমার জন্যেই চলো। সুতরাং সম্মত হইলাম। সম্মুখে একটা দীর্ঘকালব্যাপী অকাল থাকায় এই সময়টাই চারিদিকে যেন বিবাহের বন্যা নামিয়াছিল। যখন তখন ব্যান্ডের কর্নেট এবং ব্যাগপাইপের বাঁশি বিবিধ প্রকারের বাদ্যভাণ্ড সহযোগে মানুষকে পাগল করিয়া তুলিবার জোগাড় করিয়াছিল। আমাদের স্টেশন যাত্রার পথেও এমনি কয়েকটা উন্মত্ত শব্দের ঝড় প্রচণ্ড বেগে বহিয়া গেল। তেজটা একটু কমিয়া আসিলে রাজলক্ষ্মী সহসা প্রশ্ন করিল, আচ্ছা, তোমার মতেই যদি সবাই চলে, তাহলে তো গরিবদের আর বিয়ে করাও হয় না, ঘর সংসার করাও চলে না, তাহলে সৃষ্টি থাকে কি করে? তাহার অসামান্য গাম্ভীর্য দেখিয়া হাসিয়া ফেলিলাম। বলিলাম, সৃষ্টি রক্ষার জন্য তোমার কিছুমাত্র দুশ্চিন্তার আবশ্যক নাই, কারণ আমার মতে চলবার লোক পৃথিবীতে বেশি নেই, অন্তত আমাদের এদেশে তো নেই বললেই চলে। রাজলক্ষ্মী কহিল, না থাকাই তো ভালো। বড় লোকেরাই শুধু মানুষ, আর গরিব বলে কি তারা সংসারে ভেসে এসেছে? তাদের ছেলেপুলে নিয়ে ঘর কন্যার স্বাদ আহ্লাদ নেই? কহিলাম, স্বাদ আহ্লাদ থাকিলেই যে তাকে প্রশ্রয় দিতে হবে, তার কি কোনো অর্থ আছে? রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, কেন নাই, আমাকে বুঝিয়ে দাও। একটু চুপ করিয়া থামিয়া বলিলাম, দরিদ্র নির্বিশেষেই আমার এ মত তা নয়। আমার মত শুধু দরিদ্র ভদ্র গৃহস্থদের সম্বন্ধেই। তার কারণও তুমি জানো বলেই আমার বিশ্বাস। রাজলক্ষ্মী জিদের স্বরে বলিল, তোমার ও মত ভুল। আমারও কেমন যেন জেদ চাপিয়া গেল। বলিয়া ফেলিলাম, হাজার ভুল হলেও তোমার মুখে সে কথা শোভা পায় না।
বঙ্কুর বাপ যখন তোমাদের দু বোনকে একসঙ্গে মাত্র ৭২টি টাকার লোভে বিয়ে করেছিল, সেদিন এখনও এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। তবে নাকি সে লোকটা নেহাত পেশা বলেই রক্ষে। নইলে ধরো যদি সে তোমাকে তার ঘরে নিয়ে যেত, তোমার দুটি একটি ছেলে পুলে হতো, একবার ভেবে দেখো দেখি অবস্থাটা। রাজলক্ষ্মীর চোখের দৃষ্টিতে কলহ ঘনাইয়া উঠিল। কহিল, ভগবান যাদের পাঠাতেন তাদের তিনিই দেখতেন। তুমি নাস্তিক বলেই কেবল বিশ্বাস করো না। আমিও জবাব দিলাম, আমি নাস্তিক হই যা হই, আস্তিকের ভগবানের দরকার কি শুধু এই জন্য এইসব ছেলে মানুষ করতে? রাজলক্ষ্মী ক্রুদ্ধ কণ্ঠে কহিল, না হয় তিনি নাই দেখতেন, কিন্তু তোমার মতো আমি অত ভীতু নই। আমি দৌড় দৌড় ভিক্ষে করেও তাদের মানুষ করতুম। আর যাই হোক, বাইউলি হওয়ার চেয়ে সে আমার ঢের ভালো হতো। আমি আর তর্ক করিলাম না। আলোচনাটা নিতান্ত ব্যক্তিগত এবং অপ্রিয় ধারায় নামিয়া আসিয়াছিল বলিয়া জানালার বাহিরে রাস্তার দিকে চাহিয়া নিরুত্তরে বসিয়া রহিলাম। আমাদের গাড়ি ক্রমশ সরকারি এবং বেসরকারি অফিস কোয়ার্টার ছাড়াইয়া অনেক দূরে আসিয়া পড়িল। সে দিনটা ছিল শনিবার। বেলা 2টার পর অধিকাংশ অফিসে কেরানি ছুটি পাইয়া 2:30টার ট্রেন ধরিতে দ্রুতবেগে চলিয়া আসিতেছিল। প্রায় সকলের হাতেই কিছু না কিছু খাদ্য সামগ্রী। কাহারও হাতে 2টা বড় চিংড়ি, কাহারও রুমালে বাঁধা একটু পাঁঠার মাংস, কাহারও হাতে পাড়াগাঁয়ের দুষ্প্রাপ্য কিছু কিছু তরিতরকারি এবং ফলমূল। 7 দিনের পরে গৃহে পৌঁছিয়া উৎসুক ছেলেমেয়ের মুখে একটু আনন্দের হাসি দেখিতে প্রায় সকলেই সামর্থ্যমতো অল্প স্বল্প মিষ্টান্ন কিনিয়া চাদরের খুঁটে বাঁধিয়া ছুটিতেছে। প্রত্যেকেরই মুখের উপর আনন্দ ও ট্রেন ধরিবার উৎকণ্ঠা একসঙ্গে এমনি পরিস্ফুট হইয়া উঠিয়াছে যে রাজলক্ষ্মী আমার হাতটা টানিয়া অত্যন্ত কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কেন এরা সব এমনভাবে স্টেশনের দিকে ছুটছেন? আজ কি? আমি ফিরিয়া চাহিয়া কহিলাম, আজ শনিবার, এরা সব অফিসের কেরানি, রবিবারের ছুটিতে বাড়ি যাচ্ছেন। রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ তাই বটে। আর দেখো, সবাই একটা না একটা কিছু খাবার জিনিস নিয়ে যাচ্ছেন। পাড়াগাঁয়ে তো এসব পাওয়া যায় না, তাই বোধহয় ছেলে মেয়েদের হাতে দেবার জন্য কিনে নিয়ে যাচ্ছেন না? আমি কহিলাম, হ্যাঁ। তাহার কল্পনা দ্রুত বেগে চলিয়াছিল, তাই তৎক্ষণাৎ কহিল, আহ, ছেলে মেয়েগুলোর আজ কি স্ফূর্তি! কেউ চেঁচামেচি করবে, কেউ গলা জড়িয়ে বাপের কোলে উঠতে চাইবে, কেউ মাকে খবর দিতে রান্নাঘরে দৌড়বে। বাড়িতে বাড়িতে আজ যেন একটা কাণ্ড বেঁধে যাবে না? বলিতে বলিতেই তাহার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। আমি সাই দিয়া বলিলাম, খুব সম্ভব বটে। রাজলক্ষ্মী গাড়ির জানালা দিয়া আবার কিছুক্ষণ তাহাদের প্রতি চাহিয়া থাকিয়া হঠাৎ ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ গা, এদের মাইনে কত? বলিলাম, কেরানির মাইনে আর কত হয়, 25, 30, 20 এমনি। রাজলক্ষ্মী কহিল, কিন্তু বাড়িতে তো এদের মা আছেন, ভাই বোন আছে, স্ত্রী আছে, ছেলে পুলে আছে। আমি যোগ করিয়া দিলাম, 2-1টি বিধবা বোন আছে, কাজকর্ম, লোকলৌকিকতা, ভদ্রতা আছে, কলিকাতার বাসা খরচ আছে, অবিচ্ছিন্ন রোগের খরচ। বাঙালি কেরানি জীবনের সমস্তই নির্ভর করে এই 30টি টাকার উপর। রাজলক্ষ্মীর যেন দম আটকাইয়া আসিতেছিল। সে এমনি ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, তুমি জানো না, এদের বাড়িতে সব বিষয় আশয় আছে, নিশ্চয় আছে। তাহার মুখ দেখিয়া তাহাকে নিরাশ করিতে আমার বেদনা বোধ হইল। তথাপি বলিলাম, এদের ঘরকন্নার ইতিহাস আমি ঘনিষ্ঠভাবেই জানি। আমি নিঃসংশয়ে জানি এদের 14 আনা লোকের কিচ্ছু নেই। চাকরি গেলে হয় ভিক্ষা, না হয় সমস্ত পরিবারের সঙ্গে উপোস করতে হয়। এদের ছেলে মেয়েদের কথা শুনবে? রাজলক্ষ্মী অকস্মাৎ 2 হাত তুলিয়া চেঁচাইয়া উঠিল, না না, শুনবো না, আমি শুনতে চাই নে। সে যে প্রাণপণে অশ্রু সংবরণ করিয়া আছে, সে তাহার চোখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম। তাই আর কিছু না বলিয়া পুনরায় পথের দিকে মুখ ফিরাইলাম। অনেকক্ষণ পর্যন্ত আর তাহার সারা শব্দ পাইলাম না। এতক্ষণ অবধি বোধ করি সে নিজের সঙ্গে ওকালতি করিয়া শেষে নিজের কৌতূহলের কাছে পরাজয় মানিয়া আমার জামার খুঁট ধরিয়া টানিল। ফিরিয়া চাহিতেই সে করুণ কণ্ঠে কহিল, আচ্ছা বলো ওদের ছেলেপুলের কথা,
কিন্তু তোমার দুটি পায়ে পড়ি, মিছিমিছি বাড়িয়ে বলো না, দোহাই তোমার। তাহার মিনতি করিবার ভঙ্গি দেখিয়া আমার হাসি পাইল, কিন্তু হাসিলাম না, বরঞ্চ কিঞ্চিৎ অতিরিক্ত গাম্ভীর্যের সহিত বলিলাম, বাড়িয়ে বলা তো দূরের কথা, তুমি জিজ্ঞাসা করা সত্ত্বেও তোমাকে শোনাতাম না, যদি না তুমি একটু আগে নিজের সম্বন্ধে ভিক্ষা করে ছেলে মানুষ করার কথা বলতে। ভগবান যাদের পাঠান তিনিই তাদের সুব্যবস্থার ভার নেন, এ একটা কথা বটে। অস্বীকার করলে নাস্তিক বলে হয়তো আবার আমাকে গালমন্দ করবে, কিন্তু সন্তানের দায়িত্ব বাপ মায়ের উপর কতটা আর ভগবানের উপর কতটা, এই দুই সমস্যার মীমাংসা তুমি নিজেই করো, আমি যা জানি তাই শুধু বলবো, কেমন? সে নীরবে আমার দিকে জিজ্ঞাসু মুখে চাহিয়া আছে দেখিয়া কহিলাম, ছেলে জন্মালে তাকে কিছুদিন বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার মায়ের উপরেই থাকে বলে আমার মনে হয়। ভগবানের উপর আমার অচলা ভক্তি, তাঁর দয়ার প্রতিও আমার অন্ধবিশ্বাস, কিন্তু তবুও মায়ের বদলে তাঁর নিজের এই ভারটা নেবার উপায় আছে কি না। রাজলক্ষ্মী রাগ করিয়া হাসিয়া ফেলিয়া বলিল, দেখো, চালাকি করো না, সে আমি জানি। জানো? যাক, তাহলে একটা জটিল সমস্যার মীমাংসা হলো। কিন্তু 30 টাকা ঘরের জননীর দুধের উৎস শুকিয়ে আসতে কেন যে বিলম্ব হয় না, সে জানতে হলে কোনো 30 টাকা ঘরের প্রসূতির আহারের সময় উপস্থিত থাকা আবশ্যক। কিন্তু সে যখন পারবে না, তখন এক্ষেত্রে আমার কথাটা না হয় মেনেই নাও। রাজলক্ষ্মী ম্লান মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। আমি বলিলাম, পাড়াগাঁয়ে যে গোদুগ্ধের একান্ত অভাব, এ কথাটাও তোমাকে মেনে নিতে হবে। রাজলক্ষ্মী তাড়াতাড়ি কহিল, এ আমি নিজেও জানি, ঘরে গরু থাকে তো ভালো, নইলে আজকাল মাথা খুঁড়ে মূলেও কোনো পল্লীগ্রামে এক ফোঁটা দুধ পাবার জো নেই, গরুই নেই তার আবার দুধ। বলিলাম, যাক, আরও একটা সমস্যার সমাধান হলো। তখন ছেলেটার ভাগ্যে রইল স্বদেশি খাঁটি পানাপুকুরের জল আর বিদেশি কৌটো ভরা খাঁটি বার্লির গুঁড়ো। কিন্তু তখনও দুর্ভাগাটার অদৃষ্টে হয়তো এক আধ ফোঁটা তার স্বাভাবিক খাদ্যও জোটে, কিন্তু সে সৌভাগ্য এসব ঘরে বেশি দিন থাকার আইন নেই। মাস চারেকের মধ্যেই আর একটি নতুন আগন্তুক তার আবির্ভাবের নোটিশ দিয়ে দাদার মাতৃদুগ্ধের বরাদ্দ একেবারে বন্ধ করে দেয়। এ বোধ করি তুমি। রাজলক্ষ্মী লজ্জায় রাঙা হইয়া উঠিল। হ্যাঁ হ্যাঁ জানি, আর আমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না, তুমি তারপরে বলো। কহিলাম, তারপর ছোঁড়াটাকে ধরে পেটের রোগে এবং স্বদেশি ম্যালেরিয়া জ্বরে। তখন বাপের দায়িত্ব হচ্ছে বিদেশি কুইনিন ও বার্লির গুঁড়ো জোগানো, আর মায়ের ঘাড়ে পড়ে ওই যে বললুম আঁতুড়ে গিয়ে পুনরায় ভর্তি হবার মুলতুবির ফুরসতে ওইগুলো খাঁটি দেশি জলে গুলে তাকে গেলানো। তারপরে যথাসময়ে সূতিকা গৃহের হাঙ্গামা মিটিয়ে নবকুমার কোলে বেরিয়ে এসে প্রথমটার জন্যে দিন কতক চেঁচানো। রাজলক্ষ্মী নীলবর্ণ হইয়া কহিল, চেঁচানো কেন? বলিলাম, ওটা মায়ের স্বভাব বলে। এমনকি কেরানির ঘরেও তার অন্যথা দেখা যায় না, যখন ভগবান তার দায়িত্ব শোধ করতে ছেলেটাকে শ্রীচরণে টেনে নেন। বাছারে। এতক্ষণ বাহিরের দিকে চাহিয়াই কথা কহিতেছিলাম। অকস্মাৎ দৃষ্টি ফিরাইতে দেখিলাম তাহার বড় বড় দুটি চক্ষু অশ্রুজলে ভাসিতেছে। অতিশয় ক্লেশ বোধ করিলাম। মনে হইল, এ বেচারাকে নিরর্থক দুঃখ দিয়া আমার লাভ কি? অধিকাংশ ধনীর মতো ইহারও না হয় জগতের এই বিরাট দুঃখের দিকটা অগোচরেই থাকিত। বাংলার ক্ষুদ্র চাকুরিজীবী প্রকাণ্ড দরিদ্র গৃহস্থ পরিবার যে শুধু খাদ্যাভাবেই ম্যালেরিয়া, ওলা ওঠা প্রভৃতি উপলক্ষ করিয়া প্রতিদিন শূন্য হইয়া যাইতেছে, অন্যান্য বড়লোকের মতো এও না হয় এ কথাটা নাই জানিত, কি এমন তাহাতে বেশি ক্ষতি হইত? ঠিক এমনি সময় রাজলক্ষ্মী চোখ মুছিতে মুছিতে অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, হোক কেরানি, তবু তারা তোমার চেয়ে ঢের ভালো। তুমি তো পাষাণ, তোমার নিজের কোনো দুঃখ নেই বলে এদের দুঃখ কষ্ট এমন আহ্লাদ করে বর্ণনা করছো। আমার কিন্তু বুক ফেটে যাচ্ছে। বলিয়া সে অঞ্চলে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। ইহার প্রতিবাদ করিলাম না, কারণ তাহাতে লাভ হইত না। বরঞ্চ সবিনয়ে কহিলাম,
এদের সুখের ভাগটাও তো আমার কপালে জোটে না। বাড়ি পৌঁছতে এদের আগ্রহটাও ভেবে দেখবার বিষয়। রাজলক্ষ্মীর মুখ হাসি ও কান্নায় মুহূর্তেই দীপ্ত হইয়া উঠিল। কহিল, আমিও তো তাই বলছি। আজ বাবা আসছে বলে ছেলেপুলেরা সব পথ চেয়ে আছে। কিসের কষ্ট? ওদের মাইনে হয়তো কম, তেমনি বাবুয়ানিও নেই, কিন্তু তাই বলে কি 25-30 টাকা? এত কম? কখনো নয়। অন্তত 100-150 টাকা আমি নিশ্চয়ই বলছি। বলিলাম, হতেও পারে, আমি হয়তো ঠিক জানি নে। উৎসাহ পাইয়া রাজলক্ষ্মীর লোভ বাড়িয়া গেল। অতিশয় ক্ষুদ্র কেরানির জন্যও মাসে 150 টাকা মাহিনা তাহার মনোপুত হইল না। কহিল, শুধু কি মাইনেটি ওদের ভরসা তুমি মনে করো? সবাই উপরিও কত পান। কহিলাম, উপরিটা কি পেলা? আর সে কথা কহিল না। মুখ ভার করিয়া রাস্তার দিকে চাহিয়া বসিয়া রহিল। খানিক পরে বাহিরের দিকে চোখ রাখিয়া বলিল, তোমাকে যতই দেখছি ততই তোমার উপর থেকে আমার মন চলে যাচ্ছে। তুমি ছাড়া আর আমার গতি নেই জানো বলেই আমাকে তুমি এমন করে বেঁধো। এতদিনের পরে আজ বোধ করি এই প্রথম তাহার হাত দুটি জোর করিয়া নিজের হাতের মধ্যে টানিয়া লইলাম। তাহার মুখের পানে চাহিয়া কি যেন একটা বলিতেও চাহিলাম, কিন্তু গাড়ি আসিয়া স্টেশনের ধারে দাঁড়াইল। একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ভ থাকা সত্ত্বেও বঙ্কু কিছু কিছু জিনিসপত্র লইয়া পূর্বাহ্নেই আসিয়াছিল। সে রতনকে কোচবাক্সে দেখিতে পাইয়া ছুটিয়া আসিয়া দাঁড়াইল। হাত ছাড়িয়া দিয়া সোজা হইয়া বসিলাম। যে কথাটা মুখে আসিয়া পড়িয়াছিল আবার তাহার নীরবে অন্তরের ভিতরে গিয়া লুকাইল। 2:30টার লোকাল ছাড়ে ছাড়ে আমাদের ট্রেন পড়ে। এমন সময়ে একটি প্রহুর গোছের দরিদ্র ভদ্রলোক এক হাতে নানা জাতীয় তরিতরকারির পুঁটলি এবং অন্য হাতে দাঁড় শুদ্ধ একটি মাটির পাখি লইয়া শুধু প্ল্যাটফর্মের প্রতি লক্ষ্য রাখিয়া দিকবিদিক জ্ঞানশূন্যভাবে ছুটিতে গিয়া রাজলক্ষ্মীর গায়ে আসিয়া পড়িল। মাটির পুতুল মাটিতে পড়িয়া গুঁড়া হইয়া গেল। লোকটা হাই হাই করিয়া বোধ করি কুড়াইতে যাইতেছিল। পাঁড়েজি হুঙ্কার ছাড়িয়া এক লম্ফে তাহার ঘাড় চাপিয়া ধরিল এবং বঙ্কু ছড়ি তুলিয়া বুড়ো কানা ইত্যাদি বলিয়া মারে আর কি। আমি একটু দূরে অন্যমনস্ক ছিলাম। শশব্যস্তে রণস্থলে আসিয়া পড়িলাম। লোকটি ভয়ে এবং লজ্জায় বারবার বলিতে লাগিল, দেখতে পাইনি মা, আমার ভারী অন্যায় হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ছাড়াইয়া দিয়া বলিলাম, যা হবার হয়েছে, আপনি শীঘ্র যান, আপনার ট্রেন ছেড়ে দিল বলে। লোকটি তবুও তাহার পুতুলের টুকরা কয়টা কুড়াইবার জন্য বার কয়েক ইতস্তত করিয়া শেষে দৌড় দিল, কিন্তু অধিক দূর ছুটিতে হইল না, গাড়ি ছাড়িয়া দিল। তখন ফিরিয়া আসিয়া সেই আর এক দফা ক্ষমা ভিক্ষা করিয়া সেই ভাঙা অংশগুলা সংগ্রহ করিতে প্রবৃত্ত হইল দেখিয়া আমি ঈষৎ হাসিয়া কহিলাম, ওতে আর কি হবে? লোকটি কহিল, কিছুই না মশাই, মেয়েটার অসুখ, গেল সোমবারে বাড়ি থেকে আসবার সময় বলে দিলে আমার জন্য একটি পাখি পুতুল কিনে এনো। কিনতে গেলুম, বেটা গরজ বুঝে দর হাঁকলে কিনা 2 আনা, তার 1টি পয়সা কম নয়। তাই সই মরি বাঁচি করে 8-8টা পয়সা ফেলে দিয়ে নিলুম, কিন্তু এমনি অদেষ্ট দেখুন না যে দোরগোড়ায় এনে ভেঙে গেল। রোগা মেয়েটার হাতে দিতে পারলুম না। বেটি কেঁদে বলবে, বাবা আনলে না। যা হোক, টুকরোগুলো নিয়ে যায়, দেখিয়ে বলবো, মা এ মাসের মাইনেটা পেলে আগে তোর পুতুল কিনে তবে আমার অন্য কাজ। বলিয়া সমস্তগুলি কুড়াইয়া সযত্নে চাদরের খুঁটে বাঁধিয়া কহিল, আপনার স্ত্রীর বোধ হয় বড্ড লেগেছে, আমি দেখতে পাইনি। লোকসানকে লোকসানও হলো, গাড়িটাও পেলুম না, পেলে তবুও রোগা মেয়েটাকে আধ ঘন্টা আগে গিয়ে দেখতে পেতুম। বলিতে বলিতে ভদ্রলোকটি পুনরায় প্ল্যাটফর্মের দিকে প্রস্থান করিল। বঙ্কু পাঁড়েজিকে লইয়া কি একটা প্রয়োজনে অন্যত্র চলিয়া গেল।
আমি হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখি শ্রাবণের ধারার মতো রাজলক্ষ্মীর দুই চক্ষু অশ্রু জলে ভাসিয়া যাইতেছে। ব্যস্ত হইয়া কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম, খুব লেগেছে নাকি? কোথায় লাগলো? রাজলক্ষ্মী আঁচলে চোখ মুছিয়া চুপি চুপি কহিল, হ্যাঁ, খুবই লেগেছে, কিন্তু সে এমন জায়গায় যে তোমার মতো পাষাণের দেখবারও জো নেই, বোঝবারও জো নেই।